সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প পাশের ঘরেই সে আছে এর প্রথম পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প পাশের ঘরেই সে আছে এর প্রথম পর্ব। বেশ অনেক বছর আগের কথা। কাগজে একটা খবর বেরিয়েছিল, একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে আছে। পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল যে খুনিটা উত্তর কলকাতার কোথাও কোনো বাড়িতে ছদ্মবেশে ডেরা গেড়ে আছে। লোকটার ছবিও ছাপা হয়েছিল। কাগজে বলা হয়েছিল, কেউ যদি লোকটির সন্ধান দিতে পারে তাহলে তাকে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা হবে। সে সময় এখনকার মতো এত খুন খারাপি হতো না, তাই এইরকম একজন ভয়ঙ্কর খুনিকে পুলিশ ধরতে পারছে না আর সে বহাল তবিয়তেই কলকাতায় রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেয়েছিলাম বলেই ব্যাপারটা এখনও আমার মনে আছে। এরপর সে খুনিটা ধরা পড়েছে কিনা সে খবর আর পাইনি, অন্তত কাগজে কিছু চোখে পড়েনি। জানতে পেরেছিলাম অনেক বছর পরে, সেও খবরের কাগজ পড়েই। ঘটনাটা এরকম। মানিকতলার ব্রিজের ওপারে একটা 2 রুম ফ্ল্যাট কিনেছিলেন বিভাবতী সরকার। টাকাটা দিয়েছিল তার বড় ছেলে, দিল্লিতে চাকরি করে সে। মাকে বলেছিল, তুমি তো কলকাতা ছেড়ে নড়বে না, টাকা দিচ্ছি, একটা নতুন ফ্ল্যাট কিনে নাও। রিটায়ার করে তো কলকাতাতেই তোমার কাছে গিয়ে থাকতে হবে আমাদের। সেই মতো বিভাবতী ফ্ল্যাটটি কিনলেন। ফ্ল্যাটটি একটি পুরনো ভাঙা বাড়ি আর খানিকটা জলা জায়গার ওপর তৈরি। এই সময়ে এইসব অঞ্চলে বাড়িঘর একটু কমই ছিল। যে বাড়ি ভেঙে ফ্ল্যাট, সেটা ছিল কোনো এক বাঘা জমিদারের। জমিদারি চলে গিয়েছিল। জমিদারের বংশধরেরাও কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সাবেকি জমিদারি মেজাজটি ছিল পূর্বপুরুষদের মতোই। সে আমলের পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না, তাই সেটাকে ফেলে রেখে দিয়েছিল। মাঝে মধ্যে 2-1টা ঘর ভাড়াটে আসতো, আবার চলে যেত, সামান্য টাকার ভাড়া। তাই জমিদার পুত্রদের মন উঠত না। তারা ঠিক করলো বাড়িটা বেচে দেবে। সেজন্য নতুন ভাড়াটেও আর বসালো না, কেননা ভাড়াটে শুদ্ধ বাড়ি কেউ কিনতে চাইবে না। তারপর কত হাত বদল হয়ে এখন সেই বাড়িটাই হয়ে দাঁড়িয়েছে একটা হাল ফ্যাশনের নতুন ফ্ল্যাট বাড়ি। কিন্তু পিছনের অংশে এখনও সেখানে ডোবা জল, ঢোলকলমি আর বনতুলসীর ঝোপ রয়েছে। হঠাৎ দেখলে মনে হয় না জায়গাটা শহর কলকাতার মধ্যে। এইখানেই 2টো ঘর নিয়ে থাকেন বিভাবতী। একাই থাকেন পুজো আচ্চা নিয়ে। খুব ভক্তিমতী, নিজেই রাঁধেন। একটি কাজের মেয়ে আছে, সে সারাদিন তাকে সাহায্য করে, তার সঙ্গেই গল্প করে তার সময় কাটে। সবই ভালো, তবু কোথাও যেন একটা অস্বস্তি। বিভাবতী এমন কিছু প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝেছিলেন বাড়িটায় কিছু দোষ আছে, বিশেষ করে উত্তর দিকের ঘরটায়। তার অসাধারণ মনের জোর আর সাহস ছিল, তাই তিনি রাতে একাই থাকতে পারতেন। না থেকেই বা উপায় কি? ছেলের এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটা কিনেছেন, এখন ছেড়ে দিয়ে যাবেন কোথায়? ছেলেকেই বা কি বলবেন? বাধ্য হয়ে তিনি মুখে কুলু পেটে থাকতেন, কাউকে কিছু বলতেন না। এখানে তার কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা মাঝে মাঝেই তার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু কাউকে তিনি আর রাতে থাকতে বলতেন না। আত্মীয়রা তাকে খুব পছন্দ করত। এই বয়সে তিনি এখানে একা থাকেন এই নিয়ে তারা ভাবতও, কিন্তু বিভাবতী হেসে বলতেন তিনি ভালোই আছেন। তাছাড়া ঠাকুর যা করবেন তাই হবে, অনর্থক ভেবে লাভ কি? এতখানি ভগবানের ওপর বিশ্বাস দেখে আত্মীয়রা আর কিছু বলতো না, শুধু জানিয়ে যেত অসুখ বিসুখ করলে তিনি যেন সঙ্গে সঙ্গে খবর দেন। তা তিনি বুদ্ধিমতীর মতন একটা কাজ করেছিলেন, টেলিফোন নিয়েছিলেন আর সেটা রেখেছিলেন মাথার কাছে একটা টুলের উপরে। মনে মনে অবশ্য জানতেন, অসুখ বিসুখ ছাড়া আর যে ভয়টা নিঃশব্দে তিনি হজম করে যান, তার প্রতিকার টেলিফোন করে লোকটিকে হবে না।
টেলিফোন নেবার কিছুদিন পরেই একটা ঘটনা ঘটল। মাঝে মধ্যে তিনিই ২-১ জনকে ফোন করেন, কিন্তু তাকে বড় কেউ একটা ফোন করে না। হঠাৎ সেদিন গভীর রাতে টেলিফোন বাজার শব্দে তার ঘুম ভেঙে গেল। এত রাতে কে টেলিফোন করছে? নিশ্চয়ই রং নাম্বার। তিনি মশারির মধ্যে থেকে হাত বাড়াতে যাচ্ছেন, হঠাৎ দেখলেন মশারির বাইরে একটা কালো লোমশ হাত রিসিভারটা তার দিকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, শুধুই একটা হাত। তিনি চমকে উঠলেন, ভয় পেলেন, কিন্তু মুহূর্তেই সামলে নিয়ে শান্ত গলায় বললেন, কে তুমি? কি চাও? উত্তর পাওয়া গেল না, শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজ ঘরের বাইরে চলে গেল। তিনি আর উঠলেন না, ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন। সকালে উঠে ভাবলেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন। তখনই চোখে পড়ল রিসিভারটা টুলের নিচে ঝুলছে। বিন বিন করে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার মুখে। তারপরই তিনি নিজেকে শক্ত করে নিলেন, সংসারের সব কাজই রোজকার মতন করলেন। কাউকে রাতের ঘটনা বললেন না, বললেই রটে যাবে ফ্ল্যাটটা ভুতুড়ে, আর সে কথা ছেলের কানে গেলে তারা আর আসবে না। একটা কথা ভেবে তার ভয় হলো। এখানে এসে পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন উত্তরের ওই ঘরটায় কিছু আছে, তবে এ ঘরে কোনোদিন আসেনি, নিশ্চিন্ত ছিলেন। কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন এই ঘরেও আসতে শুরু করেছে। তাহলে তিনি এখানে থাকবেন কি করে? তারপরই তার মনে হলো লোকটা কিন্তু তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। কে তুমি? কি চাই? শান্ত ধীর গলায় প্রশ্ন করতেই সে রিসিভারটা ফেলে রেখেই চলে গিয়েছিল। কেনই বা এসেছিল, কেনই বা চলে গিয়েছিল, তার উত্তর খুঁজে পেলেন না। আরও একটা উত্তর তিনি পেলেন না, অত রাতে কে তাকে ফোন করেছিল? সত্যি কি রং নাম্বার? যাই হোক, এদিনের পর থেকে আর সে এ ঘরে ঢোকেনি। কিন্তু গোল বাঁধালো একদিন কাজের মেয়েটা। তিনি ঠিক করেছিলেন কাজের মেয়েটাকে রাতে তার কাছে থাকতে বলবেন, তার জন্য বেশি মাইনেও দেবেন। মেয়েটা রাজিও হয়েছিল। কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটল। সেদিন সন্ধেবেলা হঠাৎ আলোগুলো নিভে গেল। বিভাবতী বুঝলেন লোডশেডিং, এ তো রোজকার ব্যাপার। কিন্তু হঠাৎই কাজের মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো তার কাছে। মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না। কিরে মালতী, কি হয়েছে? মালতী অতি কষ্টে শুধু বললে, একটা লোক। লোক? কোথায়? মালতী আঙুল দিয়ে ওদিকের ঘরটা দেখিয়ে দিল। তারপর কোনো রকমে বলল, আজকে ওই ঘরটায় ঝাড় দিতে ঢুকেছিল, সঙ্গে সঙ্গে লোডশেডিং। আর তখনই ও স্পষ্ট দেখল একটা লম্বা মতো লোক ঘরের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিভাবতীর বুকটা ভয়ে কেঁপে উঠল। লোক বলতে মালতী যে কি বোঝাতে চাইছে তা বুঝতে তার আর কোথাও বাকি রইল না। কিন্তু মুখে সাহস দেখিয়ে বললেন, ও ঘরে লোক আসবে কোথা থেকে? নিশ্চয়ই চোখের ভুল। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প পাশের ঘরেই সে আছে এর প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।